ধন্যবাদ সবাইকে যে তোমরা আজকে আসছো। আমি এখন জাস্ট শুরু করতে যাচ্ছি যে আমরা যেখান থেকে শুরু করেছিলাম তারপরের থেকে কিছু অংশ দিয়েছি। এগুলো খুব খুব ইম্পর্টেন্ট বা জরুরি না, তারপরে আমাদের এগুলো জানতে হবে, বিশেষ করে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য এই জিনিসগুলো আমাদের দরকার হয়। আজকে যেগুলো শিখাবো তোমাদেরকে সেটা হচ্ছে বেশলি এটা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার এখান থেকে পাওয়া যাবে। তা আমরা এখন যেটা শুরু করব সেটা তোমাদের এখন দেখাচ্ছি। আমি স্ক্রিন শেয়ারে চলে যাই। দেখা যায়? যাই হোক, আমরা প্রথমেই আমরা শিখবো কি সেটা আমরা দেখে নেই। এই অংশে শিখন ফল হবে পরমাণু, পরমাণুর মূল কণিকা, পরমাণু স্থায়ী অস্থায়ী কণিকা এবং হচ্ছে পরমাণুর আইসোটোপ, আইসোটন, আইসোবার। এটা তোমরা হয়তো একটু জানো। পরমাণুতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন মধ্যে সম্পর্ক, এই ছোটখাটো জিনিসগুলো আজকে আমরা আলোচনা করব। বিশেষ করে আইসোটোপ, আইসোটন, আইসোবার তো খুবই পরীক্ষায় থাকে, ইম্পর্টেন্ট। পরমাণুর মূল কণিকাগুলো ইম্পর্টেন্ট এবং পরমাণুতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের সম্পর্ক আমাদের জানতে হবে, কারণ এই সম্পর্ক দিয়ে আমরা অনেক সময় অনেক কিছু করতে পারবো। গত ক্লাসে আমরা যদি দেখি যে আমরা কি দেখেছিলাম, আমরা ক্যালসিয়াম ইলেকট্রিক বিন্যাস দেখেছিলাম এবং ইলেকট্রিক বিন্যাস করেও ছিলাম। তারপরে দেখাছিলাম 22 টাইটানিয়াম, তার ইলেকট্রিক বিন্যাস আমরা দেখাইছিলাম। এগুলো তোমরা হয়তো দেখেছো এবং এটা অলরেডি ক্লাসেও আছে যে এটা হাউ টু ডু দ্য ইলেকট্রন কনফিগারেশন ফর দিস এলিমেন্টস। আমরা এখন পরমাণু এবং পরমাণু মূল কণিকাতে যাব। আমরা যদি পরমাণুকে চিন্তা করি, যদি একটা সংজ্ঞা দেই, তাহলে পরমাণু হচ্ছে ক্ষুদ্রতম কণা। হ্যাঁ, স্বাধীন অস্তিত্ব নেই। হ্যাঁ, কিছু স্বাধীন অস্তিত্ব নেই। ক্ষুদ্রতম একক হিসাবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। তাহলে আমরা ছোটকালে পড়ছি যে পরমাণুর ক্ষুদ্রতম কণা স্বাধীন অস্তিত্ব নেই, কিন্তু ক্ষুদ্রতম একক হিসাবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে পরমাণু, তাকে পরমাণু বলে। তাহলে অংশগ্রহণ করে বিক্রিয়ায়, এটা সবচেয়ে বড় একটা সংজ্ঞা পরমাণুর। পরমাণু আর কেউ, অণু কখনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, একমাত্র পরমাণু। ইলেকট্রন কখনো রিঅ্যাকশনে অংশগ্রহণ করে না, প্রোটন করে না, নিউট্রনও করে না, শুধুমাত্র পরমাণু করে। সেই কারণে আমরা একটা পরমাণুর একটা অ্যাডভান্স সংজ্ঞা দিয়েছি এখানে। এই সংজ্ঞাগুলো ইম্পর্টেন্ট। পরে দেখা যায় যে মূল কণিকার, মূল কণিকা কি? যে সকল নিরতিশয়, বোঝো নিরতিশয়? নিরতিশয় বোঝো? নিরতিশয়, হ্যালো না স্যার, নির্দেশক কি এটা? নিরতিশয় হচ্ছে ইনফাইনাইট, মানে জিরো থেকে একটু বড়। বলতে হবে স্যার, আমরা যদি এভাবে বলি যে সকল অতি সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে পরমাণু মূল কণিকা বলে। আমরা বলি, শোনো, ছোট, অনেক ছোট, তারপরে অনেক ক্ষুদ্র, তারপরে হচ্ছে মাইক্রোস্কোপিক, তার চেয়ে নিরতিশয়। তাহলে আমার এখন ছোটর একটা ক্লাসিফিকেশন আছে, কিন্তু বড়, মস্ত বড়, অনেক বড়, পৃথিবীর সমান বড়। এই যে বড়গুলা বলতেছি, যে সব জায়গায় যে বড় বড় বলতেছি, এই বড়গুলা কিন্তু আসলে বড়র কোনো শেষ নাই, আবার ছোটরও কিন্তু শেষ নাই, কত ছোট হতে পারে। তে নিরতিশয় হচ্ছে এমন একটি ক্ষুদ্র কণিকা যে মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না। তা তুমি দেখবো কিভাবে? হ্যাঁ, দেখার অবশ্যই একটা অপশন আছে এবং সে দেখার সম্ভব। এটা সেটাকে আমরা বলছি নিরতিশয়, ইনফাইনাইট স্মল। ইনফাইনাইট স্মল মানে হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, একে বলা হয়। ক্ষুদ্র তো একটা আছেই শব্দ, তারপরে আবার ক্ষুদ্র। তার সূক্ষ্ম? সূক্ষ্ম না, সূক্ষ্ম তো তুমি দেখতে পাও, সূক্ষ্ম কণা তুমি চোখ দিয়ে দেখা যায়, ঠিক আছে, সূক্ষ্ম কণা চোখ দিয়ে দেখা যায়। কিন্তু নিরতিশয় যে কণাটা আছে সেটা হচ্ছে ক্ষুদ্র। বলছে মূল কণিকা, যে কোন নিরতিশয় ক্ষুদ্র কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে পরমাণু মূল কণিকা বলা হয়। আমরা দেখাচ্ছি, যেমন পরমাণু নিজেই ছোট। আমি বলি 5 কোটি পরমাণু একত্রে করলে 2 সেন্টিমিটার হয়। তাহলে চিন্তা করে দেখো, 5 কোটি পরমাণু একত্রে করলে 2 সেন্টিমিটার লম্বা হয় কোন জিনিস। তাহলে একটা ইলেকট্রনের চিন্তা করো তুমি, ইলেকট্রন যার ভরই নাই, তাকে কতগুলো দিলে হবে? তাহলে নিরতিশয় কণা হচ্ছে ইলেকট্রন।
ইলেকট্রন কিন্তু আমরা মাইক্রোস্কোপ দিয়েও দেখতে পাই না, শুধু অস্তিত্ব দেখতে পাই, যে কাকে আঘাত করলো তখন আমরা বুঝতে পারি। এই জন্য মূল কণিকার সংজ্ঞাটা একটু ভাবে কঠিন ভাবে দেওয়া হচ্ছে। নিরতিশয়ী কণিকা হচ্ছে আরো ছোট, মানে পরমাণুর চেয়ে ছোট, সেটাকে আমরা নিরতিশয়ী বলছি আর কি। ওকে, ইংলিশে এটার ভালো ব্যাখ্যা আছে, আসলে বাংলায় আসলে এরকম ভালো ব্যাখ্যা নাই। মূল কণিকা যত স্থায়ী মূল কণিকা এবং অস্থায়ী মূল কণিকা, এবং আরেকটা আছে কম্পোজিট কণিকা। তার মানে একটা স্থায়ী একটা অস্থায়ী, কোনটা থাকতেও পারে না থাকতে পারে। কম্পোজিট কণিকা আমাদের তৈরি, কম্পোজিট হচ্ছে আমাদের তৈরি। এই যে আমরা বোম বানাচ্ছি, যে অ্যাটম বোম, আমরা যে হাইড্রোজেন বোম বানাচ্ছি, পারমাণবিক বোম বানাচ্ছি, তারপরে এই যে যেমন মনে করো করোনা ভাইরাস যদি চীন তৈরি করে থাকে, তাহলে কিন্তু তৈরি করেছে, এটা হচ্ছে কম্পোজিট। কম্পোজিট এমন একটা ব্যাকটেরিয়া তৈরি করেছে, তার জন্য আমরা ঘরের মধ্যে বন্দী হয়ে আছি। দেখো, বুঝতে পারছো? এগুলো খুব ডেঞ্জারাস। একটা ভাইরাসের ব্যাসার্ধ কত? 104 ন্যানোমিটার, মানে 104 × 10⁻⁹ মিটার। তাহলে বোঝো কত ছোট কণা। এই ধরনের কণাকে বলছি নিরতিশয় কণা। ঠিক আছে, তো যাই হোক, আমরা আরেকটা সামনে দিকে যাই। স্থায়ী মূলকণিকা হচ্ছে কতগুলো মূলকণিকা আছে, যেসব মূলে পরমাণুতে থাকে তাকে স্থায়ী মূলকণিকা বলা হয়। একটা সবসময় থাকে এগুলো, সেগুলো হচ্ছে আমরা যদি খুব ভালো করে জানি, সেটা হচ্ছে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। তার মধ্যে সবচেয়ে প্রোটন আর নিউট্রনকে অন্তত ধরা যায়, ওজন আছে, কিন্তু ইলেকট্রনের ওজন আমরা ধরিই না। ওজন আছে একটা, সেটা হচ্ছে এই প্রোটনের চেয়ে 1836 গুণ কম। 1836, 1836 গুণ কম, বেশি না। অথবা ইলেকট্রনের ভর প্রোটনের ভরের 1836 গুণ। তার মানে হচ্ছে ইলেকট্রনের ভরকে যদি আমরা 1836 দিয়ে গুণ করে দেই, তাহলে একটা প্রোটনের ভর পাবো, আবার নিউট্রনের ভর পাবো। প্রোটনের ভর নিউট্রনের ভর প্রায় সমান। 1836 ভাগের 1 ভাগ না স্যার? হ্যাঁ, সেটা ইলেকট্রনের ভর প্রোটনের তুলনায়। ঠিক আছে, তোমাদের বোধহয় জানো এগুলো, ছিল মনে হয়। অস্থায়ী মূলকণিকা, কতগুলো মূলকণিকা আছে যা কোনো মৌল পরমাণুতে খুব অল্প সময়ের জন্য অস্থায়ীভাবে থাকে, এদেরকে অস্থায়ী মূলকণিকা বলা হয়। এদের সংখ্যা প্রায় 100। তাদের মধ্যে কিছু আছে 100 কণিকা আছে, আমরা এখন নামই ডিটেক্ট করতে পারি নাই যে কারা কারা আছে। তারপর আমরা হচ্ছে অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, মেসন, এইগুলো হচ্ছে অস্থায়ী মূলকণিকা। কোনো পরমাণুতে কখনো থাকে, কখনো থাকে না। তোমাকে আমি একটা বলি, আমরা বাড়ি বলি ইটের বাড়ি, আমরা তো কখনো বলি না সিমেন্টের বাড়ি। সিমেন্ট ছাড়া কি বাড়ি হয়েছে? একটি বাড়িতে কতগুলো ইট থাকে, তার তুলনায় সিমেন্ট কতটুকু থাকে? আমরা সিমেন্ট যখন তৈরি করি, বাড়ি যখন তৈরি করি, তখন সিমেন্টের তুমি দেখবা যে এক ভাগ সিমেন্ট আর 5 ভাগ বালি। তাহলে চিন্তা করে দেখো, একটা বাড়িতে সিমেন্ট কতটুকু? ইট তো বেশি, তার চেয়ে বেশি লাগে হচ্ছে বালি, তারপরে লাগে সিমেন্ট। তো এই সিমেন্টটা হচ্ছে মনে করো পজিট্রন, অ্যান্টি নিউট্রন, এইসব কণা, যেগুলো আমাদের ঘরটা তৈরি করতে সিমেন্ট ছাড়া কিন্তু ঘর হয়নি। এইগুলো হচ্ছে পরমাণুর নিউট্রন প্রোটনকে বাইন্ডিং করে রাখে, এই ধরনের কিছু অস্থায়ী কণিকা। কোনটাতে থাকে, কোনটাতে থাকে না। একটা সিমেন্টের প্রকার কয় প্রকার? 3 প্রকার: কম্পোজিট সিমেন্ট, পোর্টল্যান্ড সিমেন্ট, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। তো এই সিমেন্টগুলোর মধ্যে আবার কত কম্পোনেন্ট আছে? সিমেন্ট হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, সিলিকা। এই যে নিউট্রন ও অ্যান্টি নিউট্রন, একটা সিমেন্টের মধ্যে হাজারো পদার্থ থাকতে পারে, সেইগুলোই হচ্ছে এই 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 কম্পোজিট অস্থায়ী মূলকণিকা, যেগুলো কখনো বেশি থাকে, কোনটাতে কম থাকে, কোনটাতে একটু অল্প বিস্তার থাকে। যাক, এটা আমরা অস্থায়ী মূলকণিকা আমরা পড়লাম। কম্পোজিট কণিকা, স্থায়ী অস্থায়ী কণিকা ব্যতীত আরেক ধরনের ভারী কণিকা দেখা যায়, সেটা কম্পোজিট কণিকা। যেমন ডিউটেরিয়াম কণা, আলফা কণা, বিটা কণা। বিটা কণা হচ্ছে তোমার ইলেকট্রন, যেগুলো বিটা কণা আমরা এখানে নিয়ে আসি নাই। হ্যাঁ, ডিউটেরিয়াম কণা এবং আলফা কণা আমাদের তৈরি করা, যেগুলো আমরা একটা পরমাণু থেকে নিউক্লিয়ার রিঅ্যাকশনের মাধ্যমে আমরা আলফা কম্পোজিট কণিকা বের করতে পারি। ঠিক আছে, এগুলো আমাদের তৈরি। এই আলফা কণিকা ডিউটেরিয়াম কণার কারণেই এই অ্যাটম বোম বা হাইড্রোজেন বোম তৈরি হয়েছে। বিশেষ করে আলফা কণা তো খুবই ডেঞ্জারাস। এইবার আমরা যাব হলো খুব ভেরি ইম্পর্টেন্ট, আইসোটোপ, আইসোটন, আইসোবার। টোপ মানে হচ্ছে অ্যাটম, আইসো মানে সমান, যার অ্যাটম সমান, একই অ্যাটম ভিন্ন ভর, এই জন্য আইসোটোপ। আইসোটন হচ্ছে যার নিউটন সংখ্যা সমান, আর আইসোবার হচ্ছে যার ভর সংখ্যা সমান। সরি, আমি এখানে 3টা সংজ্ঞা আমি দিতে পারি, এই থেকেই তার নাম থেকেই বলতে পারি। আইসোটোপ মানে হচ্ছে পরমাণু একই কিন্তু তার সবকিছু ভিন্ন।
আর আইসোটন হচ্ছে যার নিউটন সংখ্যা সমান, যার আইসো বার হচ্ছে যার ভর সংখ্যা সমান। তাহলে আমরা সংখ্যা দিয়ে যাই, যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই কিন্তু এদের ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পর আইসোটোপ বলা হয়। কার্বনের আইসোটোপ আছে কার্বন 12, 13, 14, আবার অক্সিজেনের আছে 16, 17, 18। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা এতদিন পড়ে আসছি হাইড্রোজেনের 3টি আইসোটোপ আছে, হাইড্রোজেন 1, 2, 3, হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। কিন্তু বিজ্ঞানীরা আরো আইসোটোপ তৈরি করেছে, এগুলো দেখো তেজস্ক্রিয় আইসোটোপ, এগুলো হাইড্রোজেন বোম বানানোর জন্য। এই হাইড্রোজেন 4 যদি কোনো কারণে তুমি যদি তৈরি করে যদি বাংলাদেশে কোনো জায়গাতে রেখে দাও, 1 কেজি, বেশি না, 1 কেজি হাইড্রোজেন গ্যাস বাংলাদেশ তামা হতে আধা ঘন্টাও লাগবে না, পুরে ছাই হয়ে যাবে, এত ডেঞ্জারাস। তো এগুলো আমাদের বিজ্ঞানের স্বার্থে হোক, মানুষের ধ্বংসের স্বার্থে হোক আমি জানি না, কিন্তু বিজ্ঞান এমন একটা জিনিস সবকিছু তৈরি করে রাখে। তো এই ধরনের তেজস্ক্রিয় আইসোটোপ 60টা অলরেডি, আরো 4টা আইসোটোপ বিজ্ঞানীরা তৈরি করে রেখেছে বোতলের মধ্যে, যেগুলো ব্যবহার করে না। যদি কোনোদিন বিশ্বযুদ্ধ লাগে, কেউ যদি হাইড্রোজেন বোমা ব্যবহার করে, তখন এগুলো ব্যবহার করা হবে। তারপরে আমরা দেখি কার্বনের আইসোটোপ আছে, যেখানে আমরা একটা বিশ্লেষণ করে দেখি যে কার্বনের প্রোটন সংখ্যা এখানে 6। এই প্রোটন সংখ্যা কিন্তু সব তিনটারই 6। তাহলে নিউটন সংখ্যাও 6, ইলেকট্রন সংখ্যাও 6, কারণ প্রোটনের সমান ইলেকট্রন থাকবে। আমরা যদি কার্বন 30-তে আসি, প্রোটন সংখ্যা কিন্তু সেম, দেখো 3 জায়গাতে, কিন্তু নিউটন সংখ্যা ভেরিয়েশন হচ্ছে 7, পরেরটা হচ্ছে 8। নিউটন সংখ্যা হচ্ছে নিউট্রন মানে কি নিউট্রাল, তার মধ্যে সে কোনো কিছুই করে না, সে ইলেকট্রনের মধ্যে বিক্রিয়া করে না, প্রোটনের মধ্যে সে চার্জও নেয়, সে নিউট্রাল। তার সংখ্যা বিভিন্ন হয় এবং বিভিন্ন হওয়ার কারণে তার বিভিন্নভাবে তার নামও চেঞ্জ হয়ে যায়। কার্বনের 3টি আইসোটোপ আমরা এখানে দেখানো হয়েছে। আবার যেমন সিলিকার পারমাণবিক সংখ্যা 14, ভর সংখ্যা 30, নিউটন সংখ্যা 16। আমরা যদি এখন যদি যেসব নিউটন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পর আইসোটন বলা হয়। নিউটন সংখ্যা সমান নিউটন, নিউটন সংখ্যা কেমনে পাওয়া যায়? উপরে 14, ভর সংখ্যা 30, 30 থেকে 14 বাদ দাও, তো কত হবে? 16। ফসফরাস পারমাণবিক সংখ্যা 15, ভর সংখ্যা 31, বিয়োগ দাও 16, তাহলে দুটাই 16। এই ধরনের পরমাণুকে বলা হচ্ছে পরস্পরের আইসোটন, যার নিউটন সংখ্যা সমান কিন্তু সবগুলোই ভিন্ন। এখানে সিলিকা এবং ফসফরাস নিউটন সংখ্যা সমান, তাই এরা পরস্পরের আইসোটন। একটা উদাহরণ দিলে হলো, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন পরস্পর আইসোটন, এদের নিউটন সংখ্যা সমান। দেখো আমরা কার্বন 14 যদি আইসোটোপ নিয়ে আসি, 6 বাদ দিলে হবে 8। নাইট্রোজেন যদি 15 আইসোটোপ আমরা নিই, তাহলে 7 বাদ দিলে 8। অক্সিজেন 16টা তো নর্মালি থাকে, তার মধ্যে 8 বাদ দিলে 8, তাহলে 3টাই পরস্পরের আইসোটন। তাহলে আমরা সংজ্ঞা জানলাম এবং ব্যাখ্যাও দিতে পারবো। যদি কার্বনের 14, নাইট্রোজেনের 15, অক্সিজেনের 16 আইসোটোপ থাকে, তাহলে এরা পরস্পরের আইসোটন হবে। যেসব মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা এক, তাদের পরস্পর আইসো বার। ভর সংখ্যা দেখো, কপারের আণবিক সংখ্যা হলো 29, জিঙ্কের পারমাণবিক সংখ্যা হলো 30, পারমাণবিক সংখ্যা ভিন্ন হয়ে গেল কিন্তু দুইজনের ভরই হচ্ছে 65। তাহলে ভর সংখ্যা সমান হলে আর অন্য সবকিছু ভিন্ন হলে সেটা হবে আইসো বার। বার মানে হলো ভর। আচ্ছা, পরমাণুতে ইলেকট্রন, স্যার তারপরে আছে আর্গন আছে, ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, এগুলাও তো হ্যাঁ স্যার। যেগুলো উদাহরণ দিলে হবে, এটা উদাহরণ দিলে হবে। পরমাণুতে ইলেকট্রন প্রোটন নিউট্রনের সম্পর্ক আমরা সম্পর্ক করতে যাচ্ছি। দেখো কি সম্পর্ক করতে পারি, একটা চার্ট আমরা দিয়েছি। দেখো কার্বন 12, 6, একটা প্রোটন সংখ্যা 6, ইলেকট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা 6, তাহলে প্রোটন নিউট্রন মিলে হলো 12, তাহলে এই পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। কার্বন 13, 6, ইলেকট্রন সংখ্যা 6, ঠিক আছে, কিন্তু এটা হবে 7, তাহলে হবে এটা তার আণবিক ভর হবে, পারমাণবিক ভর হবে 13। এবং মজার ব্যাপার হলো সবারই চার্জ শূন্য। কেন? পরমাণু, আমরা আগেই বলেছি পরমাণু একটা নিরপেক্ষ, কারণ কোথায় বলেছি? রাদারফোর্ডের মডেলে। তাহলে এখানেও কখনোই কোনো সংখ্যা হবে না। এই জন্য প্রত্যেকটা আইসোটোপ, কার্বন 2টা, নাইট্রোজেন 2টা, অক্সিজেন 3টে আইসোটোপের যে সম্পর্ক, এবং প্রত্যেকটা কিন্তু পারমাণবিক ভর কিন্তু বেড়ে যাচ্ছে, নিউটন সংখ্যা কিন্তু ভেরিয়েশন হচ্ছে, কিন্তু ইলেকট্রন প্রোটনের কোনো চেঞ্জ হয়নি। এটাই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। আমরা প্রোটন সবসময় মনে রাখতে হবে যে প্রোটন আর নিউটন মিলে হবে পারমাণবিক সংখ্যা 12, ইলেকট্রনের ভর যেহেতু নাই, ইলেকট্রনকে আমরা বাদ দিয়েছি, আর পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন থাকবে, সমান সংখ্যক প্রোটন থাকবে। এটা আমরা রাদারফোর্ডের মডেল পড়েছি। সো একজন মডেল দিয়েছে, আমরা তো ভুল ধরতে পারি না, তাই না? বিজ্ঞানে প্রমাণ করতে পারেনি। তড়িৎ চুম্বকীয় বর্ণালী, এগুলো সম্বন্ধে আমরা যেমন এক্স রে করি আমরা,
সিম্পল একটা উদাহরণ দিলাম, এক্স রে। এক্স রে আজ থেকে 200 বছর আগে এক্স রে করতে পারতো না, কিন্তু এখন এক্স রে করলে হাড় ভেঙে গেছে কিনা। শুধু তাই না, এখন আরো আমরা আধুনিক এক্স রে পেয়েছি, যেগুলো দ্বারা আমরা শরীরের মধ্যে অনেক কিছু করতে পারি, যেমন এমআরআই। এটা এক্স রে চেয়েও ভালো, যে তুমি একটা শরীরের মধ্যে কোনো জায়গায় ভেনের মধ্যে রক্ত জমাট বেঁধেছে কিনা সেটা কোনো দেখা যায়। তো এগুলো কেন কিভাবে দেখতে পাই? সেই তড়িৎ চুম্বকীয় বর্ণালী দ্বারা আমরা দেখতে পাই। এই বর্ণালীগুলো কোনটা আমরা চোখে দেখি, কোনটা চোখে দেখি না। আচ্ছা, কোনটা চোখে দেখি আমরা দেখি, আর কোনটা দেখি না সেটা আমরা এখানে আলোচনা করব। তড়িৎ চুম্বক বর্ণালী সমস্ত ধরনের জ্ঞাত তড়িৎ চুম্বক বিকিরণের কম্পাঙ্ক ও তরঙ্গদৈর্ঘ্যের সংশ্লিষ্ট ফোটন বা সমষ্টিকে এক কথায় তড়িৎ চুম্বক বলা হয়। বলা হচ্ছে যে তড়িৎ চুম্বকের বিকিরণের কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য মিলেই কিন্তু এনার্জি হয়, সেখানে প্ল্যাঙ্কস করবে লাগে এই ধ্রুবক থাকে। তা আমার কথা তড়িৎ চুম্বকীয় বলছে কেন? তাহলে এইসব আলোগুলার একটি তড়িৎ ফিল্ড থাকবে, একটা চুম্বকীয় ফিল্ড থাকবে, দুটা পরস্পরের পারপেন্ডিকুলার, মানে পরস্পর লম্বভাবে থাকে। আমাদের এত কিছু দরকার নাই, তড়িৎ চুম্বকীয় বর্ণালী যে সংজ্ঞা যদি দেয় তাহলে আমরা এটা ভাবে লিখবো। আর একটু একটু অল্প কিছু জানবো, সেই যে জানাগুলো দিচ্ছি, যে উৎস শক্তির উপর নির্ভর করে সাধারণত একটি নির্দিষ্ট ব্যাপ্তির অবিচ্ছিন্ন কম্পাঙ্কের তরঙ্গগুচ্ছ তৈরি হয়। এই সমগ্র তরঙ্গগুচ্ছকে এক কথায় বলা হয় তড়িৎ চুম্বকীয় বর্ণালী। সবচেয়ে কম কম্পাঙ্কের তরঙ্গ হলো বেতার তরঙ্গ। এই যে আমরা বেতার তরঙ্গের কথা বলছি, দেখো আমি সিম্পল উদাহরণ দিই। এই ডাক্তাররা চিল্লাচ্ছে যে তুমি মোবাইল নিয়ে আসো, তোমার তো শেষ হয়ে যাবে, তোমার ব্রেন নষ্ট হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। কিন্তু যে তরঙ্গ দৈর্ঘ্য বেতার তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে আমাদের মোবাইল চলে, এই বেতার তরঙ্গ সবচেয়ে দুর্বল তরঙ্গ এবং এই তরঙ্গের ক্ষতি সবচেয়ে কম। আর সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে গামা তরঙ্গ, যেটা আমরা ব্যবহার করি না। তাহলে এই ডাক্তাররা যে বলছে যে আমরা মোবাইল ব্যবহার করছি, আমাদের অনেক ক্ষতি হবে, কিন্তু ক্ষতি কোথায় হবে? দুর্বল একটা চাকু, ভোতা চাকু, তোমাকে খুন করা যাবে? চাকু যদি তোমাকে দিতে হয় তাহলে অস্ত্র বড় চাকু দিতে হবে, ধারওয়ালা চাকু দিতে হবে, যেটা দিয়ে মানুষকে খুন করা যাবে। যাই হোক, এগুলো বলতে চাই না। আমার দেশে বিশেষ করে ডাক্তার কিছু জিনিস আছে, তারা এই তড়িৎ চুম্বকীয় সম্বন্ধে কোনো দিকে তাদের জ্ঞান নেই, তারা ডাক্তারি পড়েছে, কিন্তু বলছে তারা অনেক কিছু, যে এটা ক্ষতি করছে, এটা ক্ষতি করছে, বাচ্চাদের হাতে দিলে এটা ক্ষতি হবে, এটা ক্ষতি হবে। আই ডোন্ট নো, আমি এটা খবর টবর কিছু জানি না। আমার কাছে যেসব তথ্য আছে তাতে এটা ক্ষতি হতে, ক্ষতি হলে বিজ্ঞান কখনো তৈরি করতো না। যে ওষুধ তৈরি করে বিজ্ঞান মানুষের স্বাস্থ্যের জন্য ভালো হয়, এটা মানুষের সাইড এফেক্ট যদি বেশি করে দেয়, তাহলে সেই ওষুধ সরকার সেই যারা বিজ্ঞানীরা ব্যান করে দেয়, বলে যে না এই ওষুধ খাওয়া দরকার নাই। ঠিক আছে, এরকম অনেক অনেক ইতিহাস আছে, যাকে এখানে আর ডিসকাস করার মতো না, সুযোগ পেলে ডিসকাস করব। বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্য কয়েক হাজার কিলোমিটার থেকে ক্ষুদ্র পরমাণুর আকারের মতো ক্ষুদ্র দৈর্ঘ্য হতে পারে। এই বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্য কত কিলোমিটার হতে পারে, অনেক বড় হতে পারে, আবার অনেক ছোট হতে পারে। শুধু আমরা দেখি কোনটা, এই 400 থেকে 700 ন্যানোমিটার। আমি তোমাদের বলছিলাম যে আমরা দেখি শুধুমাত্র বেনিয়াস কলার মধ্যে 400 থেকে 700, এর আগে পরে আমরা কিছুই দেখতে পাই না। ঠিক আছে, আমরা যখন এক্স রে করতে যাই, তোমার এক্স রে করছে কিনা জানি না, এক্স রে করতে তোমাকে কিছু বলা হয় তুমি নাকের নিঃশ্বাস বন্ধ করো, জাস্ট তুমি নাকের নিঃশ্বাস বন্ধ করলা, ও একটা ক্লিক করলো, বাস তোমার শরীরের মধ্যে দিয়ে আলো গেল, তোমার শরীরের সমস্ত কিছু দেখা যাবে, তোমার অর্গানে, তোমার ফুসফুস, হয়তো শ্যাডো ওইভাবে দেখা যায়, শ্যাডো দেখা যায়, কারণ ডাক্তাররা শ্যাডো দেখেই বুঝতে পারে ওটা নেগেটিভকে আর পজিটিভ করতে হয় না। যেমন আমরা ছবি তোলার সময় ফিল্মের মধ্যে যে ছবিটা তুলি সেটা আবার কিন্তু ওয়াশ করি, বা ওয়াশ করে আবার কাগজে দেখাই, ওটা করতে হয় না, কারণ ডাক্তার নেগেটিভ দেখেই বলতে পারে। ঠিক আছে, তো তড়িৎ চুম্বক তরঙ্গে সাধারণত নিম্নোক্ত 3টি ভৌত রাশির যে কোনো একটি বর্ণনা করা যেতে পারে। সেটা হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক তরঙ্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। তরঙ্গের কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক, তার মানে কম্পাঙ্ক বেশি হলে তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে কম্পাঙ্ক কম হবে। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কম্পাঙ্ক কম, এবং কম্পাঙ্ক কম তার শক্তিও কম। যেমন বেতার তরঙ্গ সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কারণ অনেক দূর যায়। তরঙ্গ দৈর্ঘ্য যদি বড় হয় তাহলে অনেক, কম্পাঙ্ক যদি বেশি হয় তাহলে বেশি দূর যেতে পারে না। তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয়, যেমন আমি তোমার সাথে কথা বলছি, তুমি আছো 14 নম্বর সেক্টর, আমি আছি খিলক্ষেত, আমার তরঙ্গ দৈর্ঘ্য এত দ্রুত হওয়ার কারণে সেটা তোমার কাছে পৌঁছে যাচ্ছে, এবং আমি কথা বলার সঙ্গে সঙ্গে তুমি শুনতে পাচ্ছ। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্য খুবই কম, কিন্তু কম্পাঙ্ক অনেক কম। ঠিক আছে, আর গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য খুবই কম, যা এটি পরমাণুর আকারের কিছু ভগ্নাংশের সাথে তুলনীয়। অন্যদিকে বর্ণালী অপর প্রান্তের তরঙ্গ দৈর্ঘ্য এই মহাবিশ্বের আয়তনের মতোই বড়।
ফোটনের শক্তি তরঙ্গ কম্পাঙ্কের সঙ্গে ব্যস্তানুপাতিক। ফোটন, ফোটন হচ্ছে আলো, সেই আলো যে আলোগুলো পড়ে আমরা কোনটা দেখি কোনটা দেখি না, সে সমানুপাতিক। গামা রশ্মি ফোটনের শক্তি সবচেয়ে বেশি, কয়েক লক্ষ কোটি ইলেকট্রন ভোল্ট। চিন্তা করতেছো, কয়েক লক্ষ কোটি ইলেকট্রন ভোল্ট গামা রশ্মি। গামা রশ্মিকে ভেদ করার মতো ক্ষমতা দেওয়ালেরও নেই, একমাত্র ক্ষমতা আছে কার? কার্বনের। কার্বন যদি আমরা কার্বন অর্থাৎ কয়লার মধ্যে দিয়ে যদি আলো চালনা করি তাহলে এটা আটকে যাবে, আর কোনো পথ নাই। তুমি দেখবা এক্সরে করছে কিনা জানি না, এক্সরে করার সময় তোমার বুকে এক্সরে যখন করে তখন তোমাকে একটা প্লেট দেয়, প্লেট দিয়ে বলে তুমি এভাবে ধরে থাকেন, বুকের মধ্যে ধরে থাকতে হয়, উনি পিছন থেকে ছবি তোলে, অথবা পিছন থেকে ধরে রাখে, শোয়ায় রাখে, তখন সে তোমাকে তোলে। তার মানে ওই প্লেটের মধ্যে কি ছিল? ওই প্লেটের মধ্যে কার্বন আছে, কার্বনে বাধা পায় বলেই আমাদের ছবিটা দেখা যায়। যদি এক্সরে গামা রশ্মির কাছাকাছি রশ্মি, এই জন্য বেশি এক্সরে করতে নাই, ঠিক আছে? এখন আমরা এক্সরে করি কেন? বিপদে পড়ি করি, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, শরীরে অসুস্থ হয়েছে, তখন আমরা করি আর কি। যাই হোক, আমরা গামা রশ্মি আমরা এখনো ব্যবহার করতে পারি না, তবে গামা রশ্মি তৈরি করা সম্ভব। অন্যদিকে বেতা তরঙ্গের ফোটনের শক্তি খুবই কম, একে ফেমটো বলা হয় আর কি। যাই হোক, আমরা দেখো ইকুয়েশন দেখাচ্ছি, তরঙ্গ হচ্ছে আলোর বেগ বাই কম্পাঙ্ক, এফ ইজ ইকুয়াল টু ই বাই এইচ, এটা আমরা আগে থেকে জানি। তো যেখানে সি এর মান দেওয়া আছে এত মিটার, শূন্যের মধ্যে আলোর বেগ, আর প্ল্যাঙ্কস ধ্রুবকের মান আমরা আগে থেকে জানি, অঙ্ক করার সময় দেখছি আর কি। হ্যাঁ, তারপর বেতা তরঙ্গ, অনুতরঙ্গ, টেলহার্স বিকিরণ, অবহলিত তরঙ্গ, দৃশ্যমান আলো তরঙ্গ আমরা দেখতে পাই। অতিবেগুনি রশ্মি, রঞ্জন রশ্মি, গামা রশ্মি, এগুলো গামা রশ্মি আমরা এগুলো দেখতে পাই না। তড়িৎচুম্বকীয় তরঙ্গের ধর্ম ও তার ধর্মের উপর নির্ভর করে। এখানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ একটি অণু বা পরমাণুর সাথে বিক্রিয়া করে এবং তখন তার ধর্ম নির্ভর করে তরঙ্গের উপস্থিত ফোটনের শক্তির উপরে। আমরা এখানে বলতে চাচ্ছি যেখানে যেসব তরঙ্গ আছে সেই তরঙ্গের নাম একটা দিয়েছি আমরা, টেরাহার্টজ বিকিরণ। টেরাহার্টজ বিকিরণ হচ্ছে, একটা হচ্ছে মেগাবাইট, তারপরে মেগাবাইট হচ্ছে গিগাবাইট, গিগাবাইট হচ্ছে টেরাবাইট। টেরাবাইট তুমি হিসাব করে দেখো যে এত শক্তিশালী তরঙ্গ। তুমি অবহেলিত হচ্ছে আয়ার, সূর্যের আলো যে তরঙ্গ আমাদের পৃথিবীতে আসে সেটা হচ্ছে অবলোহিত তরঙ্গ। আমরা সূর্যের আলো কিন্তু দেখতে পাই না, আমাদের গায়ে এসে লাগতেছে, কিন্তু সেইভাবে মাইক্রোস্কোপ দেখলে বা প্রিজমতে দেখলে সূর্যের 7টি রং আছে, বেনিয়া সহ কলা, তোমরা জানো কিনা জানি না। তারপরে দৃশ্যমান আলোক তরঙ্গ, যেটা আমরা একমাত্র দেখি, বেনিয়া সহ কলা আমরা দেখতে পাই। অতিবেগুনি রশ্মি আমরা দেখতে পাই না। রঞ্জন রশ্মি মানে হচ্ছে এক্সরে, গামা রশ্মি হচ্ছে তার পরেরটা। তাহলে এক্সরেটা হচ্ছে গামা রশ্মির কাছাকাছি তরঙ্গ দৈর্ঘ্যের একটা আলো। এই জন্য 1 সেকেন্ড, কেন 1 সেকেন্ডের কয়েক ভাগের 1 ভাগের মধ্যে একটা ছবি তোমার শরীরের মধ্যে তোলা সম্ভব। তো যাই হোক, এইগুলো জিনিস পড়ার বিষয়, তোমরা ইউটিউব চ্যানেলটা থেকে দেখে এগুলো একটু পড়ে নিবা, এগুলো পরীক্ষা খুব কম থাকে। হ্যাঁ, আমার ব্যাপার হচ্ছে যে এগুলো আমরা তেমন বেশি আমাদের দরকার হয় না। তোমরা একটু ওয়েট করো, আমি তোমাদের একটু স্ক্রিনশট নিব, দেন উই হ্যাভ টু ফিনিশ দ্য ক্লাস। আসলে তোমাদের টাইম একটু বেশি নিয়ে ফেলছি। তোমাদের ক্লাস করা শুরু হবে এটা পরেরটা? স্যার আর 5 মিনিট পর আরেকটা শুরু হবে। আচ্ছা, 5 মিনিট। সো আমাদের মনে হয় লিঙ্ক দিবে। আমরা এরপরে এদের ব্যবহার দেখাবো, যে আমরা জালটাকে কেমনে ধরবো, এক্সরে কেমনে করব, এমআরআই দিয়ে কি হয়, এমআরআই কেমনে করে, এগুলো আমরা দেখবো, যাতে আমরা আধুনিক বিজ্ঞানের যে বিষয়গুলো এখানে সবকিছুই আছে সেগুলো আমরা মানে আমরা দেখবো যে আসলে কিভাবে এমআরআই হয় আর কিভাবে তোমার করা হয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার।